এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি অনুপম দে। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বৃষ্টি পাহাড়ি ঢলে হাওরে ১,৫০০ কোটি টাকার ফসলের ক্ষতি, তিস্তার পানিতে কয়েক গ্রাম প্লাবিত। অন্য দেশে হস্তক্ষেপ বন্ধের ঘোষণায় শেষ আইপিও সম্মেলন, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর অঙ্গীকার। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে পাঠ্য বইয়ের ভুলে ৬ কর্মকর্তা বদলি। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওর অঞ্চলের ১২৮,০০০ হেক্টর বড় ফসল। তবে এখনো বাঁধ রক্ষার উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। এই অবস্থায় বিভিন্ন এলাকায় মানববন্ধন, বিক্ষোভ করছে বিক্ষুব্ধ মানুষ। সব হারিয়ে বাঁধ রক্ষার দাবিতে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে মানুষ। দাবি, সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত বাঁধ রক্ষা করা। পেরিয়ে গেছে এক সপ্তাহ, এরই মধ্যে সুনামগঞ্জে ৯১,০০০ হেক্টর বোরো ফসল গেছে পানির নিচে। ক্ষয়ক্ষতি ১,০৬০ কোটি টাকা ছাড়িয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতি আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তারপর বাঁধ রক্ষায় উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। ৩টা বছর ধরা গ্যাস আবারও এখানে ডুবরা লাগাই দিয়েছে, কইছে পল্টন বইব, এবারও কইছে পল্টন বইতে পাইল না। কষ্ট করে জমিন চাষ করলাম, চাষ করার পরে এই বস্তার মাঝে আমরা জমিন তোলো চলতাম কিভাবে? পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ রক্ষায় চেষ্টা চলছে। নদীর পানির সমতা 7.19 পার হয়ে গেছে, প্রায় হাফ মিটার উপর দিয়ে, প্রায় ২.৫ ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তারপর আমরা প্রচন্ড চেষ্টা চালিয়ে যাচ্ছি। নেত্রকোনাতেও পরিস্থিতির অবনতি হয়েছে। এরই মধ্যে ১৭,০০০ হেক্টর জমির বড় ফসল পানিতে তলিয়ে গেছে। বাঁধ রক্ষায় হাওরবাসী উদ্যোগ নিল, প্রশাসনের সাড়া মিলছে না। মেরামত, সংরক্ষণ এগুলি পানি উন্নয়ন বোর্ড করে, পানি সম্পদ মন্ত্রণালয়। এদেরকে আমরা ১-১.৫ মাস আগে থেকে তাগাদা দিচ্ছিলাম যে বছরের ৩১শে মার্চের মধ্যে এগুলি সম্পন্ন করার জন্য। আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে তারা চেষ্টা করেছে, তারা বোধহয় পারেনি। কিশোরগঞ্জেও পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ৫ দিনে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে প্রায় ২০,০০০ হেক্টর জমির বোরো ধান, ক্ষতি ২০০ কোটি টাকার বেশি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শুষ্ক মৌসুমে তিস্তায় আকস্মিক পানি বেড়েছে, প্লাবিত হয়েছে চরাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। পানি উন্নয়ন বোর্ড বলছে আগাম বৃষ্টির কারণেই পানি বেড়েছে নদীতে। তবে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরকেও কারণ মনে করছেন অনেকেই। চৈত্র মাসে তিস্তার এমন রূপ শেষ কবে দেখেছেন তা মনে করতে পারছেন না নদীপাড়ের লোকজন। সপ্তাহখানেক আগেও তিস্তার বুকে ছিল ধুধু বালুচর। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া অফিসের কর্মকর্তারা বলছেন আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি প্রবাহ বেড়েছে তিস্তায়। ডালিয়া পয়েন্টে পানি বইছে ৫১ মিটার উচ্চতায়, বিপদসীমার ১.৪ মিটার নিচে। বাধ্য হয়ে তিস্তা ব্যারাজের গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। গত বছর চৈত্র মাসে পানির প্রবাহ তেমন একটা ছিল না এবং ব্যারেজের ডাউনে আপনার পানি ছেড়ে দিয়ে ব্যারেজ খুলে দেওয়ার প্রয়োজন হয় নাই। এই বছরেই বিশেষ পরিস্থিতিতে ব্যারেজটা খুলে দিতে হয়েছে। তবে তিস্তা বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন এর আগেও চৈত্র মাসে বৃষ্টি হয়েছে, কিন্তু তিস্তায় পানি বাড়তে দেখেননি। তাদের ধারণা প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে গজলডোবা ব্যারাজের গেট খুলে দিয়ে পানি প্রবাহ বাড়িয়েছে ভারত। এই অঞ্চলের মানুষকে একটু আস্থায় নিতে চাচ্ছে, কিন্তু আমাদের দারুণ আস্থার সংকট। শুধুমাত্র প্রধানমন্ত্রীর সফরের কারণে ১ মিটার পানি, তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এটা আসলে নাটকীয়তায় মনে হচ্ছে। এদিকে শুষ্ক মৌসুমে নদীতে হঠাৎ পানি বাড়ায় বেকায়দায় পড়েছে মানুষ। এরই মধ্যে প্লাবিত হয়েছে চরখড়িবাড়ি ও পূর্ব খড়িবাড়ি মৌজার চরাঞ্চলের ৮টি গ্রাম। ডুবেছে ফসলের ক্ষেত। এবার চৈত্র মাসে মনে করেন গত ৭ দিন থেকে যে পানি নদীতে বন্যা এসে গেছে। সতের নদীতে প্রচুর পানি, হ্যাঁ, তবে মাছ মারা সুবিধা হয়েছে, এরকম পানি জীবন নাই। তবে তিস্তায় হঠাৎ পানি বাড়ায় কিছু এলাকায় অসুবিধা হলেও খুশি নদীপাড়ের লোকজন। তারা চান দ্রুত তিস্তার পানি বন্টন চুক্তি আর যথাযথ বাস্তবায়ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেল সেতুর মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ১৪১ নম্বর সেতুর মাটি সরে যাওয়ায় বেলা ২:৩০ থেকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন জানার, শ্রীমঙ্গল সাতগাঁও স্টেশনের মাঝের একটি জায়গায় সেতুর মাটি সরে
রেল লাইন দেবে গেছে। এর আগে গত 29 মার্চ হবিগঞ্জের মাধবপুরে বৃষ্টির কারণে 56 নম্বর সেতুর মাটি সরে যাওয়ায় 4 দিন বন্ধ ছিল ট্রেন। এরপর যোগাযোগ সচল হওয়ার 2 দিনের মাথায় আবারও ট্রেন বন্ধ হয়, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে 136তম ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ সম্মেলন। কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ না করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে এই সম্মেলনে। প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক সুষম বণ্টন এবং সব বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর অঙ্গীকারও করেছেন বিভিন্ন দেশের এমপিরা। আইপিইউর 136তম আসরের একটি বড় মনোযোগ ছিল পরিবেশ সুরক্ষা। কার্বন নিঃসরণ কমাতে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা হয়, তাই এবারের সম্মেলন ছিল সবুজ সম্মেলন। বিশ্বের আইন প্রণেতাদের সবচেয়ে বড় এই সম্মেলনের শেষ দিন সংবাদ সম্মেলনে বিষয়টি আবারও মনে করিয়ে দেন সংস্থার সভাপতি। যে কার্বনটা আমরা এখানে জেনারেট করলাম সেটাকে অন্যভাবে আমরা পুষিয়ে দিব, কম্পেনসেট করব, এবং সেটা করতে পারলেই এটা আপনার একটা গ্রিন অ্যাসেম্বলি হবে। কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ না করার প্রস্তাব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছেন সম্মেলনে আসা এমপিরা। অঙ্গীকার করেছেন আয় বৈষম্য, লিঙ্গ বৈষম্য, চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করার। বেকারত্ব ঘুচিয়ে আনা, তরুণ প্রজন্মের জন্য আরো অধিক কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায় এবং সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্যকে কমিয়ে আনার ক্ষেত্রে নীতিগত, আইনগত কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়গুলো এসেছে। সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ। সম্মেলনের শেষ দিন এমপিদের মানবাধিকার বিষয়ক অধিবেশনে 21 আগস্ট গ্রেনেড হামলা এবং কিবরিয়া হত্যা মামলার বিচারের দীর্ঘসূত্রতায় উদ্বেগ জানানো হয়। এমপিদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় তুরস্ক সহ 4টি দেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর সিদ্ধান্ত নেয় আইপিইউ হিউম্যান রাইটস কমিশন। বিশ্বে এমপিদের মানবাধিকার লঙ্ঘনের মামলা রয়েছে 300-রও বেশি। এই ধরনের ঘটনা বেশ সংবেদনশীল। এটি নির্ভর করে যে কোনো দেশের পরিস্থিতির উপর। কমিটি সিদ্ধান্ত নিয়েছে যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে কারণ খুঁজবে মিশন। এবারের সম্মেলনে 132টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও এমপিরা অংশ নিয়েছেন। পরের আইপিইউ সম্মেলন হবে রাশিয়ায়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্মেলনে আজকের এই প্রস্তাবটি দেখছিলাম 12টি দেশ প্রস্তাবটির বিরোধিতা করেছে, যদিও 44-10 ভোটে খসড়া প্রস্তাবটি গৃহীত হয়েছিল। যে 12টি দেশ বিরোধিতা করেছে তারা বলেছে যে মানবাধিকার লঙ্ঘিত হলে, আসলে মানবাধিকার কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক বিষয়। মানবাধিকার লঙ্ঘিত হলে অন্য দেশের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত, তা না হলে আন্তর্জাতিক সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে বলে তারা দাবি করেছে। আমি আসলে এই রকম পৃথিবীতে ঠিক আসলে অভ্যন্তরীণ বিষয় বলে কোনগুলোকে আলাদা করা সম্ভব সেটি আসলে আমি ঠিক আসলে বুঝতে পারি না, যে অভ্যন্তরীণ বিষয় বলে কোনো কিছু আর এখন আলাদা করা যাবে কিনা, বা কোনো একটি রাষ্ট্র তার রাষ্ট্রীয় কাঠামোতে যে কোনো বিষয়কে অভ্যন্তরীণ বলতে পারবে কিনা, অভ্যন্তরীণ বলে তার থেকে আসলে কোনো হস্তক্ষেপ বন্ধ করা বা না করার দিকে থাকবে কিনা। এখন কিন্তু আর সেই যুগ নাই। আমরা যেগুলি দেখেছিলাম যে ধরেন যেকে বলা হচ্ছে কোল্ড ওয়ার বা দুই মেরুর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যে যুগ ছিল, যে তখন অভ্যন্তরীণ বিষয় আন্তর্জাতিক বিষয় বলেছিল। এখন এই রকম তথ্য প্রবাহের যুগে আসলে কোন একটি দেশের গ্লোবাল ভিলেজ, তখন আসলে অভ্যন্তরীণ বিষয় বা কেউ কারো জায়গায় নাক গলানো, সেই বিষয়গুলি আসলে আমার কাছে খুবই ক্লিশে মনে হয়। তবে যে সংখ্যাটা দেখছিলাম যে 44-10, এটা আসলে অনেকই, মানে ডিফারেন্সটা অনেক বেশি। আরেকটু হয়তো আমি ভাবছিলাম যে আরেকটু হয়তো কাছাকাছি হবে। আপনি দেখবেন যে ইউরোপীয় ইউনিয়ন বা উন্নত যারা আসলে একটু ধনী, তারা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাইছে, যদি সেটাকে নাক গলানো বলা। আর জার্মানি, পর্তুগাল, কানাডা, বেলজিয়াম, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া এরা হলো বিরোধিতা করেছে। রাইট, এরা বিরোধিতা করছে, এরা চাইছে নাক গলাতে, আমরা চাইছি না গলাতে। কিন্তু আমি মনে করি যে এই অভ্যন্তরীণ বিষয় কোনটি আঞ্চলিক বিষয় কোনটি আন্তর্জাতিক বিষয়, সেগুলো যদি আসলে ওয়েল ডিফাইন না করা হয়, তাহলে এইগুলি হস্তক্ষেপ করা না করা সেগুলি আসলে খুবই। কিন্তু এখানে আরেকটা সমস্যা আসলে থেকেই যাচ্ছে, যে আমি যদি সব বিষয় নিয়ে কথা বলি, সেটাও আসলে আমার রাজনীতি, আমার বাণিজ্য, অর্থনীতি সব বিষয়ে একটা বিশেষ সুবিধা পাওয়ার একটা সুযোগ থেকে যায়। সেই ক্ষেত্রে
জাতিসংঘ আছে, আমাদের এখানে সার্ক আছে, অনেক ধরনেরই কিন্তু সংস্থা আছে, সেগুলোকে কিন্তু কখনোই অ্যাক্টিভ করা হয় না। আমরা যদি আমেরিকা, ইরাক, মধ্যপ্রাচ্য সেগুলো দেখি, আমরাও দেখেছি যে সম্মেলনে আসলে জাতিসংঘের মাধ্যমে দিয়ে সেটা অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছে, যেটি আলোচনা করছিলাম আমরা। কিন্তু পাশাপাশি এও সত্য যে আপনি জাতিসংঘ দিয়ে আলোচনা করেন বা দিয়ে আলোচনা করেন, সার্ক দিয়ে আলোচনা করেন, সেগুলি বলেই বার সৃষ্টি করাটা আমার ঠিক পছন্দের বিষয় না। কারণ হচ্ছে যে আপনি আপনার সুবিধা মতো কোন বিষয়টি অভ্যন্তরীণ সেটি বলবেন, কোন বিষয়টি আন্তর্জাতিক সেটি বলবেন, কোন বিষয়টি আঞ্চলিক সেটি বলবেন, সেটির ক্ষেত্রে এখানে মনে হয় ভয়টা এখানে যে অভ্যন্তরীণ বিষয়ে শুধু নাক গলানো না, একেবারে হাত পা পুরো শরীর গলানো শুরু হয়ে যায়, আমরা এখন দেখছি বিভিন্ন দেশে। তো সেই ভয় থেকেই সম্ভবত এই দেশগুলো আসলে এগিয়ে এসেছে। মানে আপনি আর যারা বিরোধিতা করছে তাদের মধ্যে ইউক্রেন আছে, আমরা যেটা কথা বলছিলাম যে যারা ইউক্রেনের বিষয়ে তো অবশ্যই নাক গলাতে হবে না, ইউক্রেন নাক গলানোর এত শিকার হয়েও তারা চাইছে যে নাক গলানো হোক। যাই হোক, আমরা একটা ছোট বিরতি নেই। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে ভারতের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে পুলিশের 25 সদস্যকে প্লট বরাদ্দ দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো চুক্তি হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই হবে, দেশের জন্য ক্ষতিকর এমন কিছুই করবে না সরকার। বিএনপি সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, গঙ্গার পানি বন্টন চুক্তি এবং মুজিব ইন্দিরা চুক্তি নিয়েও বিএনপি সমালোচনা করেছিল, অথচ ওই চুক্তি থেকে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। আমাদের তো বাংলাদেশের মানুষের একটা অভ্যাসই আছে যে যে কাজই আপনারা করেন কিছু লোক থাকে একটু কিন্তু খুঁজে বের করা। যেমন একটা জায়গায় আপনারা জঙ্গির খবর পেয়ে সেখানে অপারেশন চালাবেন, স্বাভাবিকভাবে কোন জায়গাটায় কি ধরনের অপারেশন চালাতে হবে সেই জায়গার অবস্থাটা বুঝে, সেখানকার আশেপাশের লোকজন, ঘনবসতির দেশ আমাদের, কারো কোনো ক্ষতি নয়, অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে পদক্ষেপ নিতে হয়। হলিয়ার্টিজেনে এত অল্প সময় হলো তো অমুক জায়গায় এত সময় লাগলো কেন? মানে এদের কথাগুলি আমার কাছে এমন মনে হয় যে এদের মতো অর্বাচীন বোধহয় আর কেউ নাই। বিতর্কিত কোনো ইস্যুতে চুক্তি না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখতেই তিস্তা ইস্যুকে গুরুত্ব দিচ্ছে না সরকার। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি নিয়ে সরকারকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দিচ্ছেন বিএনপি নেতারা। তবে এই ইস্যুতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হতাশার কথা জানান তারা। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশের জনগণের প্রাণের দাবি, বাঁচা মরার সমস্যা পানি, সেই তিস্তার পানি চুক্তি যদি আপনারা করতে না পারেন তাহলে বাংলাদেশের আপনি গায়ের জোরের প্রধানমন্ত্রী হন যেই হন, আপনি প্রধানমন্ত্রী হিসাবে ভারত সফর কোন রকমের সফলতা আনতে পারে না। বুধবার জাতীয় প্রেস ক্লাবে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। চুক্তি হবে। এদিকে ক্ষমতায় টিকে থাকতে সরকার তিস্তা চুক্তি ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে না বলে দাবি বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। কোটি কোটি মানুষ পানি থেকে বঞ্চিত, কৃষকরা হাহাকার করছে, আর বাংলাদেশের একজন মন্ত্রী বললেন যে পানি পেলো কি পেলো না এতে কিছুই আসে যায় না, অর্থাৎ তাদের চেয়ারটা থাকলেই হলো, শেখ হাসিনার চেয়ারটা থাকলেই হলো, এটা হলো মূল কথা। দেশবিরোধী কোনো চুক্তি হলে তা প্রতিহত করার ঘোষণাও দেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত ৯টায় বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। নয়টা 30 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। টেস্ট ওডিআইয়ের পর টি20 সিরিজটাও কি ড্র হতে যাচ্ছে? সেই জন্য অবশ্য কালকের সিরিজ নির্ধারণী ম্যাচটা জিততে হবে বাংলাদেশকে। এই ম্যাচটি মাশরাফির ক্যারিয়ারের শেষ টি20। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে জয় উপহার দিতে চান সতীর্থরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। টি20তে মাশরাফির অবসরের হঠাৎ সিদ্ধান্ত। অধিনায়কত্ব ছাড়ার কথা থাকলেও অবসরের কথা জানতেন না বোর্ড সভাপতি। তার এমন সিদ্ধান্তকে সম্মান জানান নাজমুল হাসান পাপন। ওয়ার্ল্ড টি20-র জন্য দল গঠনে নতুন অধিনায়ককে দিতে চান যথেষ্ট সময়। টি20 থেকে অবসর নিলেও মাশরাফিকে 2019 বিশ্বকাপ পর্যন্ত ওডিআই দলে দেখতে চান তার সাবেক সতীর্থরা। টি20 থেকে সরে যাওয়া নিয়ে তাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মাশরাফিকে সমর্থন জানিয়েছেন, অনেকে আবার মেনে নিতে পারছেন না তার এই সিদ্ধান্ত। এইচএফ এর শর্ত মেনে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসছে ফ্লাড লাইট। কৃত্রিম আলোর নিচে হবে এশিয়া কাপ হকি।
দিন দুয়েকের মধ্যে দরপত্র আহ্বান করবে জাতীয় ক্রীড়া পরিষদ। টুর্নামেন্ট শুরুর আগেই ফ্লাড লাইট বসানোর নিশ্চয়তা দিচ্ছে এনএসসি। ফ্লাড লাইটের আলোতে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টুর ম্যাচ হবার কথা ছিল, কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেতে দেরি হয়ে যায়। দিনের আলোতে হয় ওয়ার্ল্ড হকি লিগ। এশিয়া কাপ আয়োজনে অন্যতম শর্ত ছিল স্টেডিয়ামে ফ্লাড লাইট নির্মাণ। এএইচএফ এর কঠিন শর্তের পরই নড়েচড়ে বসে ফেডারেশন। দুইবার প্রকল্প পরিবর্তন হয়ে গত মাসের শেষ সপ্তাহে বরাদ্দ মিলে 10 কোটি টাকা। দিন দুয়েকের মধ্যেই আহ্বান করা হবে দরপত্র। যাচাই বাছাই শেষে এপ্রিলের শেষ সপ্তাহে দেয়া হবে কার্যাদেশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের যে ইভ্যালুয়েশন কমিটি আছে সেই কমিটির মিটিংয়ে এটাকে রিভাইজ করার জন্য পরামর্শ দেয় এবং সেটি রিভাইজ করে আমরা আবার তাদের কাছে প্রেরণ করি এবং সর্বশেষ পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এই প্রকল্পটি অনুমোদন হয়। হকি স্টেডিয়ামে ফ্লাড লাইট বসানোর কাজ তদারকিতে থাকবে জাতীয় ক্রীড়া পরিষদ। সেপ্টেম্বরের মধ্যে কাজ বাস্তবায়নের পরিকল্পনা আছে। এপ্রিলের শেষ নাগাদ আমরা কার্যাদেশ দিতে পারবো এবং সেখান থেকে তারা যাতে আমাদের টুর্নামেন্টের তারিখ আছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ, আমরা চাচ্ছি যে আমরা আগামী সেপ্টেম্বর নাগাদ এই প্রকল্পটির বাস্তবায়ন সমাপ্ত করতে। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাড লাইট বসানোর পর ঘরোয়া হকিও আয়োজন করা যাবে কৃত্রিম আলোতে, যা হকিকে আরও দর্শক জনপ্রিয় করে তুলবে বলেই বিশ্বাস ফেডারেশনের। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল, আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। কুড়িয়ে পাওয়া শিশু 21-এর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পেয়েছে চট্টগ্রামের চকবাজারের ডাক্তার জাকিরুল ইসলাম শাকিল আক্তার দম্পতি। চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস তাদের হাতে শিশুটিকে তুলে দেন। হস্তান্তরের সময় আদালত জানান, বাবা মা হিসেবে কেউ নিজেদের দাবি করলে ডিএনএ টেস্টের মাধ্যমে শিশুটিকে নিতে পারবে। সেক্ষেত্রে জাকিরুল শাকিলাকে 21-এর জিম্মা ছেড়ে দিতে হবে। পরিত্যক্ত এই শিশুটিকে নিতে আদালতে গিয়েছিল বেশ কয়েক দম্পতি। তাদের মধ্যে জাকিরুল শাকিলাকে বেছে নিয়েছেন আদালত। চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার একটি আবর্জনার স্তূপ থেকে গত 20 ফেব্রুয়ারি রাতে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে তার নাম দেওয়া হয় 21। আরো খবর জানার আগে দিচ্ছি একটি বিরতি, আর বিরতি পর জানিয়ে ফিরছি। ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন ঘিরে জোর নিরাপত্তা। ঢাকায় 25 পয়েন্টে নিয়ন্ত্রণ হবে যান চলাচল। রাত 9:46 আমরা ফিরলাম। ইসলামিক ফাউন্ডেশনের 42তম সম্মেলন উপলক্ষে কাল রাজধানীর 25টি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া দুপুরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন চলবে। এই কারণে সকাল 10:30 থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শাহবাগ থেকে মৎস্য ভবন ক্রসিং এর 2 পাশ এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর ক্রসিং পর্যন্ত রাস্তাগুলি বন্ধ থাকবে। তিনি জানান, সম্মেলনে সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিব সহ সারা দেশের 2 লাখ মুসল্লি উপস্থিত হবেন। এর জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরবাসীকে বিশেষ প্রয়োজন ছাড়া ওই এলাকা এবং আশেপাশের রাস্তায় না যেতে অনুরোধ করেছে পুলিশ। পাঠ্যবইয়ে ভুলের জেরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপির ঊর্ধ্বতন 6 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল ছাড়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বুধবার 4 কর্মকর্তাকে বদলির কথা জানানো হয়। অন্য 2 জনের বদলির আদেশ হয় মঙ্গলবার। কর্মকর্তারা হলেন এনসিটিপির প্রাথমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক গৌরাঙ্গ লাল সরকার, বিশেষজ্ঞ মোসলে উদ্দিন সরকার, হান্নান মিয়া, ইমরুল হাসান ও গবেষণা কর্মকর্তা রেবেকা সুলতানা লিপি। তাদের বিভিন্ন জেলার সরকারি কলেজে বদলি করা হয়েছে। পাঠ্যবইয়ে ভুলে 6 কর্মকর্তা বদলি, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি। মনির বলেছেন, বদলি না করে চাকরি থেকে বিদায় করা উচিত ছিল। নূপুর বলছেন, পাঠ্যবইয়ে ভুলের জন্য এনসিটিভি চেয়ারম্যানের শাস্তি হওয়া উচিত। মুরাদ বলেছেন, কর্মকর্তাদের বদলি কোনো সঠিক সমাধান নয়। ফরিদ বলেছেন, প্রকৃত অপরাধী হলে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত। রাজ্জাক বলছেন, বদলি না করে বরখাস্ত করা উচিত ছিল। ফাইমা বলছেন, পাঠ্য বইয়ে ভুল করে যারা জাতিকে নিয়ে অবহেলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সোহেল বলছেন, যদি তারাই অপরাধ করেন তাহলে আরো কঠোর শাস্তি দেওয়া দরকার। কামরান বলছেন, পাঠ্য বইয়ের বিষয়ে কাউকে ছাড় দেওয়া ঠিক হবে না, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শাকিল বলছেন, এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে আর কেউ পাঠ্য বইয়ে ভুল করার সাহস না পায়। সুমা বলছেন, পাঠ্য বইয়ের ভুলের সঙ্গে যারাই জড়িত তাদের বিষয়ে সঠিক পদক্ষেপ নিন। দর্শকরা যে মতামত পাঠিয়েছেন তার মধ্যে অনেকেই বলছেন যে বদলিটা আসলে ঠিক শাস্তি হলো কিনা, তার চেয়ে কঠোর শাস্তি বা তার চেয়ে কোমল শাস্তি দেওয়া যেত কিনা, বা আসলে প্রতিষ্ঠানের যিনি প্রধান দায়িত্বে আছেন তার শাস্তি হওয়া উচিত ছিল কিনা।
যাই হোক দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। জাতীয় চলচ্চিত্র নীতিমালার বেশ কিছু দিককে স্বাগত জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে এই নীতিমালার যুগের চাহিদার অনেক কিছু নেই বলেও অভিযোগ করেছেন অনেকে। যৌথ প্রযোজনাকে উৎসাহ দেয়ায় দেশের নির্মাতারা ক্ষতিগ্রস্ত হবেন বলেও আশঙ্কা তাদের। একের পর এক চলচ্চিত্র শুটিং এর কারণে হুমকির মুখে পড়েছে ক্রোয়েশিয়ার প্রাচীন শহর দুব্রোভনিক। ইতিহাসবিদেরা বলছেন অবিলম্বে শুটিং বন্ধ না করলে ধ্বংস হয়ে যেতে পারে শহরটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব স্পেনের রয়্যাল পান্ডার কিছু ছবি দেখে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি।